টেক নিউজ মিস করা যাবে না, কারণ আপনারা অনেকেই অপেক্ষায় বসে থাকেন টেক নিউজ কখন আসবে, অনেক রাত অবধি অপেক্ষা করেন। তাই এত রাতেও আজকে টেক নিউজ, আজকে অলরেডি দুটো ভিডিও আমাদের চ্যানেলে এসে গেছে। আজকের এটা থার্ড ভিডিও, যদি এটা আজকের ডেটেই আসে রাত 12টার পর এই ভিডিওটা যদি আপলোড করি, আমি জানি না কখন আপলোড করতে পারবো, তাহলে এটা পরের দিনের ভিডিও হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের টেক নিউজে প্রচুর ইন্টারেস্টিং খবর আছে, সেগুলো শুরু করার আগে বলবো গতকালের টেক নিউজে যে পোল দিয়েছিলাম সেখানে জিজ্ঞাসা করেছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জন্য কেমন হবে। 21% বলেছেন উপকারী হবে, আর বাকিরা বলেছেন যে সেটা মানুষের জন্য ক্ষতিকর হবে। আর আজকের পোলে আপনাদের কাছে অবশ্যই এটা একটা ইন্টারেস্টিং পোল, আমি চাই যে আপনারা সবাই এই পোলে পার্টিসিপেট করুন, ভোট দিন। এবং এই পোলে প্রশ্ন রাখতে চাই যে আপনি এই মুহূর্তে যে স্মার্টফোনটা ইউজ করছেন সেই স্মার্টফোনে কত জিবির স্টোরেজ আছে। কারোর 16, কারোর 32, কারোর 64, কারোর 128 বা 256 জিবি অবধি স্টোরেজ থাকতে পারে। আপনার ফোনে কত জিবি স্টোরেজ আছে অবশ্যই সেটা ভোট দিয়ে জানাবেন। আজকে গোটা পৃথিবী জুড়ে বড় বড় সেলিব্রিটিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং গোটা পৃথিবী জুড়ে এটা নিয়ে হই হই হচ্ছে। বারাক ওবামা থেকে আরম্ভ করে এলন মাস্ক, বিল গেটস থেকে আরম্ভ করে মিস্টার বিস্ট, অ্যাপেল থেকে আরম্ভ করে উবের, সবার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। মানে যাদের টুইটার অ্যাকাউন্টে একটা ভেরিফাইড টিক চিহ্ন থাকে, যারা সেলিব্রিটি, তাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। এবং হ্যাক হয়ে যাওয়ার পর এইসব টুইটার অ্যাকাউন্টে একটা পোস্ট এসছে যে আপনি আপনার টাকা যদি ডাবল করতে চান তাহলে এক্ষুনি আপনার টাকা এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। এবং সেটা ডাইরেক্ট টাকা হবে না, সেটা বিটকয়েনে ট্রান্সফার করতে হবে। এবং কেউ যদি $1000 বিটকয়েনে ট্রান্সফার করে তাহলে সেটা তৎক্ষণাৎ তারা বলছে যে $2000 হিসাবে রিটার্ন পেয়ে যাবে। এবং এর জন্য তারা 30 মিনিট টাইম দিয়েছিল যে 30 মিনিটের মধ্যে এই ট্রানজ্যাকশন করতে হবে। এবং বহু মানুষ এই সব বড় বড় ভেরিফাইড অ্যাকাউন্টে সেলিব্রিটিদের কথায় ভরসা করে বিশ্বাস করে সত্যি সেলিব্রিটিদের করা টুইট ভেবে তাদের টাকা এইসব অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিল এবং তারপর ডাবল টাকা কিন্তু ফিরে আসেনি। এবং এটা একটা বিরাট বড় স্ক্যাম আজকের দিনে, মানে আজকের দুনিয়ায়, মানে এই বছরের বোধহয় সবথেকে বড় স্ক্যাম। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা টুইটার এখনও কিছু সলভ করতে পারেনি। টুইটার বলেছে যে হ্যাঁ এটা প্রবলেম চলছে, তারা স্বীকার করেছে, তারা এটা নিয়ে কাজ করছে, খুব শিগগিরই তারা এটা ফিক্স করার চেষ্টা করবে। তবে তারা এইসব অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দিতে পেরেছে। অ্যাকাউন্ট হ্যাক করা থেকে এখনও ফিরিয়ে আনতে পারেনি, তবে এটা ফ্রিজ হয়ে যাওয়ার ফলে এখন আর লোক নতুন করে প্রতারিত হচ্ছে না। আপনার অ্যাকাউন্ট টুইটারে যদি থাকে অবশ্যই আপনি কি প্রতারিত হয়েছেন বা আপনার অ্যাকাউন্ট কি এরকমভাবে হ্যাকড হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি সেটা হয়ে থাকে। আর আমার অ্যাকাউন্ট টুইটারে আছে টেকসাইগাই1 নামে একটা ছোটোখাটো অ্যাকাউন্ট, আপনারা যদি কেউ চান আমাকে সেখানে ফলো করতে পারেন। আজকের মোবাইলে টেকনোলজি দুনিয়ার একটা বড় খবর যে Vivo X50 আর X50 Pro এই দুটো ফোন ইন্ডিয়াতে আজকে লঞ্চ করে গেল। এবং এই দুটো ফোন আমরা জানি খুব ভালো দেখতে ফোন, দেখে বেশ ভালো মনে হচ্ছে ফোনগুলো, এবং স্পেসিফিকেশনসও বেশ ভালো আছে। এই ফোনগুলোতে গিম্বলের মতো ক্যামেরার যে ব্যাপারটা সেই ব্যাপারটা আছে, এবং তার সাথে প্রসেসর আছে একটু দুর্বল। আসলে এই ফোনগুলো যে দামে লঞ্চ হওয়া উচিত ছিল ইন্ডিয়াতে তার থেকে অন্তত 10,000 রুপি বেশি দামে লঞ্চ হয়েছে। এবং এখানে Vivo X50তে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর, যেটা 34,000 রুপিতে লঞ্চ হয়েছে। বাংলাদেশে গেলে এটা 40,000 টাকায় অবশ্যই হবে। এবং X50 Pro যেটা, সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসরে লঞ্চ হয়েছে, যেটা 49,990 রুপিতে লঞ্চ হয়েছে। বাংলাদেশে এটা 60,000 টাকার মতো দাম পড়বে। সেক্ষেত্রে এই প্রসেসর দিয়ে এই ফোনটা ওভারপ্রাইসড মনে হচ্ছে, কিন্তু এই কোম্পানি ভিভো কিন্তু প্রসেসরের জন্য দাম নিচ্ছে না, তারা তার ক্যামেরার জন্য দাম নিচ্ছে। এই ফোনের ক্যামেরা সেটআপ সত্যি অসাধারণ, দুর্ধর্ষ, এবং অ্যামোলেড ডিসপ্লে আছে 6.56 ইঞ্চি, 90 হার্টজ রিফ্রেশ রেট সহ। ওভারঅল ফোনটা দেখে কিন্তু সব কিছু ভালো মনে হচ্ছে, শুধু একমাত্র সমস্যার জায়গা সেটা হচ্ছে প্রসেসর। এই প্রসেসর দিয়ে প্রতিটা ফোনের দাম, X50-র দাম যদি আর 10,000 রুপি কম হতো, X50 Pro এর দাম 10,000 রুপি কম হতো, তাহলে বলতে হতো কিলার ফোন। কিন্তু যাই হোক, এই দামেও এই ফোনটা আমার মতে নেওয়া চলে, কারণ যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজবেন তারা এইসব ফোন নিতে পারেন। তবু আমি আপনাকে বলবো যে এই ফোনগুলো নেওয়ার আগে আপনি একটা ডিএসএলআর নেওয়ার কথা কেন ভাববেন না? 50,000 রুপি দিয়ে একটা ফোন নেওয়ার থেকে একটা ডিএসএলআর কেন নেবেন না? যদিও এটা ঠিক যে ডিএসএলআর এরকম কম্প্যাক্ট নয়, তাতে অন্যান্য আরও বিভিন্ন কাজগুলো সলভ হবে না, বিভিন্ন পারপাস সলভ হবে না। সেক্ষেত্রে অনেকেই নেবেন Vivo X50 আর X50 Pro। আমার ধারণা ফ্ল্যাগশিপ ফোন হিসাবে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে ভালোই বিক্রি হবে। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। স্যামসাং গ্যালাক্সি S20 এই ফোনটা জানুয়ারি মাসে লঞ্চ করেছিল, অনেক দামে লঞ্চ করেছিল। আমরা অনেকেই নিতে পারিনি, 2-1 হাতে গোনা বড় লোক তারা কিনেছেন এই ফোনটা, কিন্তু আমাদের নিতে ইচ্ছা তো হয়। তাই স্যামসাং আমাদের জন্য এই ফোনটার একটা লাইটার ভার্সন বার করতে চলেছে। এবং যে লাইটার ভার্সনটা কীরকম স্পেসিফিকেশনসে আসবে সেটা আইস ইউনিভার্স আজকে একটা টুইট করে লিক করে জানিয়েছেন। বলা হচ্ছে এই ফোনটা স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান্স এডিশন অথবা লাইটার এডিশন নামে
আসতে পারে। তবে এখানে স্পেসিফিকেশনস বেশ ভালো আছে, 120 হার্টসের রিফ্রেশ রেট আছে, অ্যামোলেড ডিসপ্লে তো অবশ্যই, এবং এই ডিসপ্লের মধ্যে যে পাঞ্চ হোলটা আছে সেটা খুবই ছোট, 3.3 মিলিমিটার পাঞ্চ হোলটা সাইজ। এবং এই ফোনটা কিছুদিন আগেই গিগবেঞ্চে লিস্টেড হয়ে গেছিলো, যেখান থেকে আমরা জানতে পেরেছিলাম এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর আছে। ওভারঅল ভালো ফোন হবে, কিন্তু দাম কতটা ভালো হবে স্যামসাং বলেই একটু সন্দেহ থেকে যাচ্ছে। তবে ভালো দামে যদি এই ফোনটা আসে অবশ্যই আমরা খুব আগ্রহী হব। তাহলে একটা ছোট্ট করে ফ্যাক্ট শেয়ার করে নিই। জাপানে প্রথম ইলেকট্রিক কার এসেছিল 1949-এ, এবং সেই ইলেকট্রিক কারটা এরকম দেখতে ছিল। এটা একটা চার্জে, ব্যাটারিতে একবার চার্জ দিলে 65 কিলোমিটার অবধি যেতে পারতো। এবং সেটা জাপানে প্রথম হলেও পৃথিবীতে প্রথম নয়। পৃথিবীতে প্রথম যে ইলেকট্রিক কারটা এসেছিল সেটা এরকম দেখতে ছিল, এবং সেটা এসেছিল 1832 সালে। পোকোর তরফ থেকে পোকো M2 Pro এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পর চারদিকে বেশ একটা হই হই পড়ে গেছিল, কারণ এই ফোনটাতে সিকিউরিটি থ্রেট ছিল। আসলে ইন্ডিয়াতে ব্যান হয়ে যাওয়া, সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এমন কিছু অ্যাপের ওপর, সেই অ্যাপগুলোর মধ্যে কয়েকটা অ্যাপ এই ফোনটার মধ্যে ছিল। প্লাস ক্লিন মাস্টারের মতো একটা অ্যাপ্লিকেশন ছিল, যে অ্যাপ্লিকেশনটা ইউজারের সব পারমিশন নিচ্ছিল, এবং আন্দাজ করা হচ্ছিল এই অ্যাপ্লিকেশনটা ডেটা বা তথ্য পাচার করে দিচ্ছে অন্য কোনো সার্ভারে। তো পোকো তার জন্য ক্ষমা চেয়েছে। তারা আজকে একটা পোস্ট দিয়েছে, যে পোস্টে তারা বলেছে এইসবের জন্য তারা ক্ষমা প্রার্থী, এবং তারা একটা আপডেট দিয়ে এইসব অ্যাপ্লিকেশনগুলোকে এমনই করে দেবে যেগুলো সহজেই আনইনস্টল করে দেওয়া যাবে। এবং এই ক্লিন মাস্টার অ্যাপ্লিকেশনটা সেটাও এইসব পারমিশন চাইবে না, তার পারমিশনের ব্যাপারগুলো রেস্ট্রিকশন করে দেওয়া হবে, এবং ক্লিন মাস্টার অ্যাপ্লিকেশনটা চাইলে কেউ আনইনস্টলও করে দিতে পারবে। পোকো অবশ্যই এটা একটা দারুণ প্রশংসার কাজ করেছে, ভালো কাজ করেছে। রিয়েলমির তরফ থেকে RMX2170 মডেল নাম্বারের একটা ফোন ওয়াইফাই সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। আন্দাজ করা হচ্ছে এই ফোনটাতেই 125 ওয়াটের চার্জার থাকবে। হ্যাঁ, রিয়েলমি আজকে 125 ওয়াটের চার্জার তাদের ফোনের জন্য আজকে চায়নাতে লঞ্চ করে দিল, কিন্তু সেটা কোন ফোনে আসবে তারা কিন্তু অফিসিয়ালি জানায়নি। সেক্ষেত্রে আন্দাজ করা হচ্ছে এই ফোনটাতে আসতে পারে, কিন্তু এটা কোন ফোন হবে সেটা একটা বড় প্রশ্ন, কারণ রিয়েলমির তরফ থেকে এরকম কোনো ফ্ল্যাগশিপ ফোন আপাতত কোনো লিক আসেনি। তাহলে কি X50 সিরিজের আগামী কোনো আপগ্রেডেড ভার্সন হবে, নাকি রিয়েলমির তরফ থেকে নতুন কোনো সিরিজের, যেখানে আমরা গেমিং ফোন একটা পাবো বলে অনেকদিন কথা শোনা যাচ্ছিল, সেই সিরিজের কোনো ফোন আসবে? দেখা যাক কি আসে। যা কিছু আসবে আপনাদের অবশ্যই সেই ব্যাপারে আপডেট দিতেই থাকবো, এবং তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করব। বাংলাদেশের জন্য খুবই ভালো খবর যে সেখানে Redmi 9 ফোনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, যেটা ইন্ডিয়াতেও কিন্তু এখনও লঞ্চ হয়নি, এবং বাংলাদেশের স্মার্টফোন মার্কেটের দিকে কোম্পানিগুলো গুরুত্ব দিয়ে তাকাচ্ছে। এটা খুবই ভালো একটা পজিটিভ ব্যাপার। তবে Redmi 9C এই ফোনটা কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশেই এখন লঞ্চ হয়নি, যেটা গ্লোবালি লঞ্চ হলো 15 তারিখ, এবং সেই 9C ফোনটা ইন্ডিয়াতে যখন আসবে সেটা রিব্র্যান্ডেড হয়ে পোকোর কোনো ব্র্যান্ডিংয়ে আসবে, কারণ এই ফোনটা ইন্ডিয়াতে BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে, এবং সেটা পোকো ব্র্যান্ডের আন্ডারে লিস্টেড হয়েছে। Redmi 9C ফোনটা সম্পর্কে যারা জানেন না তাদের ছোট্ট করে বলে নিই যে এই ফোনটা Realme C11 ফোনটার কম্পিটিটার হবে। Realme C11 ফোনটা রিভিউ করেছিলাম বা আনবক্সিং করেছিলাম, আসলে সেই রিভিউটা বা আনবক্সিংটা যদি না দেখে থাকেন আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিলাম, অবশ্যই দেখে নেবেন। তো C11 বা Redmi 9C এই ফোন দুটো আসলে একদম কম দামে এন্ট্রি লেভেলের বাজেট সেগমেন্টের ফোন হবে, খুবই কম দামে। ইন্ডিয়াতে 7,500 রুপি, বাংলাদেশে 10,000 টাকার নিচে এই ফোনগুলো থাকবে। এবং এই ফোনে হিলিও G35 প্রসেসর থাকছে, একই রকমভাবে 6.35 ইঞ্চি একটা HD+ ডিসপ্লে থাকবে, এবং ব্যাক সাইডে থাকবে 3টে ক্যামেরা, 13+5+2 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, এবং ফ্রন্টে থাকবে একটা 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। অবশ্যই 5000 mAh ব্যাটারি, এবং একটা ভালো ফোন হবে আশা করা যায়। এই প্রাইস সেগমেন্টে রিয়েলমিকে কম্পিট করার জন্য রেডমির এই ফোনটা আসছে, এবং তার জন্য আমি অবশ্যই খুবই খুশি। ইনফিনিক্সের তরফ থেকে একটা ফোন, ইনফিনিক্স স্মার্টফোন প্লাস, এই ফোনটা 21 তারিখ লঞ্চ করবে। গতকালের টেক নিউজেই বলেছিলাম, এবং বলেছিলাম যে সেই ফোনটা বড় ডিসপ্লে থাকবে, এবং সেই ফোনটার ল্যান্ডিং পেজ আজকে ফ্লিপকার্টে লিস্টেড হয়ে গেছে, এবং সেখানে বলা হচ্ছে পাওয়ারফুল ফোন হবে। পাওয়ারফুল প্রসেসর হবে বলে তো মনে হয় না, তবে পাওয়ারফুল ব্যাটারি থাকতে পারে, এবং লিক্স বলছে এই ফোনটাতে নাকি 6000 mAh ব্যাটারি থাকবে। যদি সেটা থাকে খুবই ভালো, কারণ স্যামসাংয়ের 6000 mAh ব্যাটারিযুক্ত ফোনের পর আমরা আশা করেছিলাম যে রিয়েলমির তরফ থেকে একটা 6000 mAh ব্যাটারিযুক্ত ফোন আসবে, কিন্তু তার আগেই বাজি মেরে দিয়ে যাচ্ছে ইনফিনিক্স, তারা নিয়ে আসছে 6000 mAh ব্যাটারিযুক্ত একটা ফোন। যদি লিক্স ঠিক হয় অবশ্যই সেটা ভালো খবর হবে। আইকু ব্র্যান্ডটা কিন্তু একের পর এক কম দামে ভালো ভালো ফোন লঞ্চ করে চলেছে। তারা চায়নাতে আজকে আরেকটা ফোন লঞ্চ করে দিল, আইকু U1 নামে। এই ফোনটা কিন্তু একদম কম দামে, মানে খুব কম দামে না, মোটামুটি কম দামে বাজেট সেন্ট্রিক ফোন, এবং এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর আছে। প্রসেসর ভালো, এবং ডিসপ্লেও ভালো, 6.53 ইঞ্চি একটা ফুল HD+ IPS ডিসপ্লে। কিন্তু এই ফোনটাতে ক্যামেরা সেগমেন্টটা বড্ডই দুর্বল মনে হচ্ছে। ব্যাক সাইডে আছে 48+2+2 মেগাপিক্সেল ক্যামেরা, মানে 2+2 মেগাপিক্সেল ক্যামেরা আজকের যুগে
কোনো কোম্পানি দেয়, কেন দিচ্ছে আমি জানি না। এবং ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এটা 6GB 64GB যে ভেরিয়েন্টটা বেস ভেরিয়েন্ট, সেটা লঞ্চ হয়েছে 1198 ইউয়ানে, মানে ইন্ডিয়াতে আসলে এটা 14 থেকে 15,000 রুপিতে লঞ্চ করবে এবং বাংলাদেশে 20,000 টাকার মধ্যে এই ফোনটা অ্যাভেলেবেল হয়ে যাবে অবশ্যই। এবং সেক্ষেত্রে এই ফোনটা কেমন হবে, এখানে 4500 mAh ব্যাটারি আছে, 18 ওয়াটের ফাস্ট চার্জার আছে। অবশ্যই ওভারঅল ফোনটা দেখে খুব একটা ভালোও লাগছে না, আবার খুব একটা খারাপও বলা যাচ্ছে না। তো আজকের টেক নিউজে এই খবর দিয়েই শেষ করব। দেখা হবে পরের টেক নিউজে, পরের ভিডিওতে, পরের খবরে। কেমন লাগলো টেক নিউজ অবশ্যই লাইক করে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এই মুহূর্তে বিদায়।